হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আলোচনা করব আমি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য যাদের নিউ সিলেবাস তাদের জন্য আমি সোসিওলজি অর্থাৎ সমাজবিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন এবং তার উত্তর। ঠিক আছে, তো চলো নোটসগুলো দেখো, একবার বলে দিচ্ছি, তোমাদের অনেকটাই সুবিধা হবে। ঠিক আছে, দেখো কি বলছে না, সামাজিক গোষ্ঠী কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঠিক আছে, কি বললাম, সামাজিক গোষ্ঠী কাকে বলে এর বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো উত্তরটা, যখন দুই বা তার অধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক ক্রিয়া আর প্রতিক্রিয়ার ফলে সুস্পষ্ট সামাজিক সম্পর্ক স্থাপিত হয়, তখন তাকে সমাজবিদ্যার দৃষ্টিকোণ থেকে সামাজিক গোষ্ঠী বলা হয়। ম্যাকাইভারো পেজ বলেন, গোষ্ঠী বলতে আমরা বুঝি কোনো সামাজিক মানুষদের সমষ্টি যারা আর কি পরস্পরের সঙ্গে নির্দিষ্ট সামাজিক সম্পর্কযুক্ত। কি বললাম, যে গোষ্ঠী বলতে আমরা বুঝি না কোনো সামাজিক মানুষদের সমষ্টি, যারা পরস্পরের সঙ্গে নির্দিষ্ট সামাজিক সম্পর্কের সাথে কি সম্পর্কযুক্ত। গোষ্ঠী গঠনের মূল উপাদান হলো দুটি, একটি হলো ব্যক্তিদের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, একে বলা হচ্ছে মিথস্ক্রিয়া। অপরটি হলো আমরাবোধ। গোষ্ঠীর অন্তর্ভুক্ত প্রত্যেকটি সদস্যের মধ্যে নিজেকে ও অপরকে সমগোষ্ঠীভুক্ত বলে যে বোধ, সমগোষ্ঠীভুক্ত বলে যে বোধ, তাকেই সমাজবিদ্যায় আমরাবোধ আমরা বলি। সদস্যদের প্রয়োজন সাধনের জন্য বা সমস্যাদের সমাধানের জন্য গোষ্ঠী গঠিত হয়। এবার দেখো না, বৈশিষ্ট্য কি? গোষ্ঠীর অর্থাৎ সামাজিক গোষ্ঠীর কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে, সেগুলো কি? প্রথমত, গোষ্ঠীর সদস্যের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া গোষ্ঠীর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। কিছু ব্যক্তির একমাত্র সমাবেশ বা একত্র অবস্থান গোষ্ঠী গঠনের একমাত্র উপাদান নয়। ওইসব ব্যক্তিরা যদি পরস্পর সম্পর্কে সচেতন হয়, তাদের মধ্যে যদি আমরা বোধ থাকে, যদি সহযোগিতার সম্পর্ক থাকে, তবে ওই যে ব্যক্তিদের সমাবেশকে আমরা কি বলি না, গোষ্ঠী বলি। যেমন ধরো ট্রেনের কামরায় একাধিক যাত্রী থাকে, যাত্রীরা যদি সহযাত্রীর প্রতি উদাসীন থাকে, শুধুমাত্র যদি উদাসীন থাকে, ঠিক আছে, বুঝতে পেরেছো, তবে তাদেরকে একত্রে অবস্থানকে আমরা গোষ্ঠী বলতে পারবো না। যদি সহযাত্রীর প্রতি উদাসীন থাকে, তাদেরকে আমরা কি বলতে পারবো না? গোষ্ঠী বলতে পারবো না। কিন্তু যদি তারা সহযাত্রীর প্রতি উদাসীন না থাকে, যদি তারা সহযাত্রীকে বসতে দেয় এবং বহিরাগতকে যদি কি কামরায় উঠতে একযোগে বাধা যদি না দেয়, তবে তারা গোষ্ঠী গঠন করেছে, একথা আমরা বলতে পারি। নেক্সট দেখো কি বলছে না, দ্বিতীয়ত, গোষ্ঠী গঠনের জন্য সামাজিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে আমরাবোধ থাকা প্রয়োজন। গোষ্ঠী গঠনের জন্য যেমন সদস্যদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া প্রয়োজন, তেমনি প্রয়োজন এই বোধের। সদস্যদের প্রত্যেকেই যেন নিজেকে ও অপরকে একই গোষ্ঠীভুক্ত বলে ভাবতে পারে। কেউ যদি নিজেকে গোষ্ঠীভুক্ত না করে, তবে সামাজিক গোষ্ঠী গঠিত হবে না। আর এই কারণে ইহুদি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদস্যরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকলেও তাদের মধ্যে আমরাবোধ থাকায় তারা নিজেদেরকে একই গোষ্ঠীভুক্ত বলে মনে করে। তৃতীয়ত, না, সামাজিক গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য বা উদ্দেশ্য অভিন্ন হওয়া চাই। শরীর চর্চার জন্য মানুষ একটি নির্দিষ্ট সংগঠন গড়ে তোলেন। ফুটবল খেলার জন্য ছেলেরা ফুটবল ক্লাব গড়ে তোলে। শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য শ্রমিকরা ট্রেড ইউনিয়ন গড়ে তোলে। প্রত্যেকটি ক্ষেত্রে সদস্যদের স্বার্থ হলো এক। এই জন্যই বলা হয় গোষ্ঠীর সদস্যদের মধ্যে স্বার্থের অভিন্নতা থাকা গোষ্ঠী গঠনের আবশ্যিক শর্ত। চতুর্থত, না, সদস্যদের মধ্যে ক্রিয়া কর্মের একরূপতা গোষ্ঠীর অন্যতম বৈশিষ্ট্য। সদস্যদের মধ্যে লক্ষ্য বা উদ্দেশ্য অভিন্ন হওয়ায় তাদের ক্রিয়াকর্মের বা আচরণের সমতা বা অভিন্নতা লক্ষ্য করা যায়। গোষ্ঠীর অন্তর্ভুক্ত ব্যক্তিদের মধ্যে লক্ষ্য অভিন্ন হওয়ায় অনেক ক্ষেত্রে তাদেরকে পোশাক পরিচ্ছদ শিক্ষা সংস্কৃতি রুচির মিল দেখা যায়। পঞ্চমত দেখো না, কালগত স্থায়িত্ব গোষ্ঠীর আরেকটি বৈশিষ্ট্য। যদি কোনো জনসমাবেশ কিছুক্ষণের জন্য সৃষ্টি হয়ে পরক্ষণে ভেঙে যায়, তাহলে সেই জনসমষ্টিকে গোষ্ঠী বলা যায় না। সুতরাং স্থায়িত্বের ধারাবাহিকতা গোষ্ঠীর একটি বৈশিষ্ট্য। আর এই ধারাবাহিকতা দুই প্রকার হয়, একটা বস্তুগত অভিন্নতা, একটা আকারগত অভিন্নতা। যখন কোনো গোষ্ঠী বাধা বিপত্তি সত্ত্বেও এক থাকে, তখন সেই দলের বস্তুগত ধারাবাহিকতা আছে বলা যায়। যেমন ধরো পরিবার, অপরদিকে যখন কোনো গোষ্ঠী আকার এক থাকলেও
সদস্যদের পরিবর্তন হতে পারে, তখন সেই গোষ্ঠী আকারগত ধারাবাহিকতা আছে বলা কি যায়, যেমন রাজনৈতিক দল, শিক্ষক সমিতি ইত্যাদি। এই ক্ষেত্রে ব্যক্তির আসা যাওয়ার উপর গোষ্ঠীর স্থায়িত্ব নির্ভর করে না। ঠিক আছে, পরের প্রশ্ন আলোচনা করছি প্রাথমিক গোষ্ঠী বা মুখ্য গোষ্ঠী। মানে প্রাথমিক গোষ্ঠীকে বলা হচ্ছে মুখ্য গোষ্ঠী, গৌণ গোষ্ঠী বা মাধ্যমিক গোষ্ঠী। দেখো, গোষ্ঠীর অন্তর্ভুক্ত সদস্যদের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গোষ্ঠীকে মুখ্য বা প্রাথমিক গোষ্ঠী, যেটাকে আমরা প্রাইমারি গ্রুপ বলি, আর গৌণ গোষ্ঠী বা সেকেন্ডারি গ্রুপ, এই দুই শ্রেণীতে আমরা ভাগ করি। প্রাথমিক গোষ্ঠী বা মুখ্য গোষ্ঠী কি? যে গোষ্ঠীর অন্তর্ভুক্ত সদস্যদের মুখোমুখি বা সাক্ষাৎ পরিচয়ের সুযোগ থাকে এবং আমরা বোধ থাকে, তাকে আমরা মুখ্য বা প্রাথমিক গোষ্ঠী বলি। এইরূপ গোষ্ঠীর সদস্যদের মধ্যে সম্পর্কে ঘনিষ্ঠতা নিবিড় হয়, মানে খুব নিবিড় ঘনিষ্ঠ হয়। পরিবার, ছোট ক্লাব, প্রাথমিক গোষ্ঠী দৃষ্টান্ত। এবার দেখো না, কুলি সর্বপ্রথম প্রাথমিক গোষ্ঠীর পদটি প্রচলন করেন এবং এই গোষ্ঠীর স্বরূপ এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের সামাজিকতা সম্পর্কে প্রাথমিক শিক্ষা শুরু হয়। প্রাথমিক গোষ্ঠীর মধ্যে সদস্যদের পারস্পরিক নিবিড় পরিচয় ও সহযোগিতার ফলে সদস্যদের স্বাতন্ত্র্যবোধ গোষ্ঠীর সমগ্রতায় মিশে যায়। তারা সকলের সঙ্গে একটা একাত্মতা অনুভব করে। ঠিক আছে, অর্থাৎ এক হয়ে যায় বলতে পারো। প্রাথমিক গোষ্ঠী আর তার সদস্যদের আত্মপ্রকাশের বাসনা অগ্রাহ্য করে না, বরং সহানুভূতি ও একটি অভিন্ন আদর্শের দ্বারা ব্যক্তির আবেগগুলিকে নিয়ন্ত্রিত করে, তাকে সামাজিক করে তোলে। প্রাথমিক গোষ্ঠী সদস্যদের মধ্যে গোষ্ঠী চেতনা প্রবল থাকে। গোষ্ঠীর অনুসৃত নীতি সদস্যদের চরিত্রকে গভীরভাবে প্রভাবিত করে। পরস্পরের প্রতি বিশ্বাস, সহানুভূতি, সহযোগিতার মনোভাব পোষণ করে। সীমিত সংখ্যক সদস্যদের প্রাথমিক গোষ্ঠীর অন্যতম বৈশিষ্ট্য, আর এই জন্য সভ্যদের মধ্যে রুচি, সংস্কৃতি, ভাষা প্রভৃতি দিক থেকে মিল থাকে। সাক্ষাৎ সম্পর্ক প্রাথমিক গোষ্ঠীর অন্যতম বৈশিষ্ট্য হলেও অনেকে অবশ্য বলেন কেবল হৃদয়ের সম্পর্ক থাকলেও প্রাথমিক গোষ্ঠী অনেকে বলে যে কেবল হৃদয়ের সম্পর্ক থাকলেও তাকে প্রাথমিক গোষ্ঠী বলা যাবে। প্রাথমিক গোষ্ঠী যতই সুসংগঠিত হয়, ততই সদস্যদের মধ্যে নিবিড় একটা অন্তরঙ্গতার সৃষ্টি হয়, যেমন বলা হচ্ছে ব্রতচারীদের দল। মাধ্যমিক গোষ্ঠী বা গৌণ গোষ্ঠী। প্রাথমিক গোষ্ঠীর বিপরীত হলো মাধ্যমিক গোষ্ঠী। যে গোষ্ঠীর অন্তর্ভুক্ত সদস্যদের মধ্যে আমরা বোধ থাকে কিন্তু সাক্ষাৎ সম্পর্ক থাকে না, কেবল একটা পরোক্ষ সম্বন্ধ থাকে, তাকে গৌণ দল বা গৌণ গোষ্ঠী বলি। এই গোষ্ঠী স্বতঃস্ফূর্ত নয়, কৃত্রিম গোষ্ঠী। এই গোষ্ঠী গড়ে তোলা হয় একটি বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য। এইরূপ গোষ্ঠী পূর্ব পরিকল্পিত নিয়মাবলীর দ্বারা পরিচালিত। এর ফলে সদস্যদের মধ্যে ঘনিষ্ঠতা ও আন্তরিকতার অভাব দেখা যায়। রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন প্রভৃতি মাধ্যমিক গোষ্ঠীর দৃষ্টান্ত। মাধ্যমিক গোষ্ঠীর সদস্য সংখ্যা অপেক্ষাকৃত অধিক, সভ্যদের উপরে প্রভাব এই গোষ্ঠীর কম। তাদের সম্পর্ক অনেকটা নৈর্ব্যক্তিক, পরোক্ষ, কৃত্রিম এবং বাহ্যিক। সদস্যদের আচরণ আইন কানুন দ্বারা নিয়ন্ত্রিত। মাধ্যমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে স্থানগত দূরত্ব থাকতে পারে, কিন্তু সদস্যদের মধ্যে যে প্রাধান্য তা হলো মানসিক দূরত্ব। অর্থাৎ মাধ্যমিক গোষ্ঠীর সদস্যগণ পাশাপাশি বসে কোনো আলোচনায় অংশগ্রহণ করলেও মনের দিক হতে তারা পরস্পর হতে দূরে থাকে। তবে সমাজ বিবর্তনের ফলে কোনো মুখ্য গোষ্ঠীর আয়তন বৃদ্ধি করলে গৌণ গোষ্ঠীতে পরিণত হতে পারে, আবার মাধ্যমিক গোষ্ঠীর সীমিত আকার বিশিষ্ট হয়ে মুখ্য গোষ্ঠীতে পরিণত হতে পারে। ঠিক আছে, এবারে আমরা নেক্সট প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, বিভিন্ন প্রকার সামাজিক গোষ্ঠীর সম্পর্কে দৃষ্টান্ত সহ আলোচনা করো। বিভিন্ন সূত্র অনুসারে গোষ্ঠীকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, যথা প্রাথমিক ও মাধ্যমিক গোষ্ঠী, স্থায়ী ও অস্থায়ী গোষ্ঠী, অন্তর্গোষ্ঠী, উন্মুক্ত ও বদ্ধ গোষ্ঠী, স্বাভাবিক ও কৃত্রিম গোষ্ঠী, স্বয়ংক্রিয়াশীল ও ক্রিয়াশীল গোষ্ঠী, দ্বয়ী এবং ত্রয়ী গোষ্ঠী, নিয়মনিষ্ঠ এবং অনিয়মনিষ্ঠ গোষ্ঠী। প্রাথমিক গোষ্ঠী ও মাধ্যমিক গোষ্ঠী নিয়ে অলরেডি আমি আলোচনা করে দিলাম, তো একটু আগে আলোচনা করলাম, দেখে নেবে ওটা। নেক্সট দেখো যেগুলো বলছি। দেখো, স্থায়ী আর অস্থায়ী গোষ্ঠী জিসবার্ট গোষ্ঠীকে 4টি ভাগে ভাগ করেছেন, যথা অস্থায়ী গোষ্ঠী, যেসব দলের আবির্ভাব স্বতঃস্ফূর্তভাবে ও আকস্মিকভাবে হয়, আবার সঙ্গে সঙ্গে তিরোহিত হয়ে যায়। ঠিক আছে, তাকে অস্থায়ী গোষ্ঠী বলে। যেমন রাস্তায় কোনো দুর্ঘটনা দেখে সমবেত কৌতূহল যে জনমণ্ডলী কি হয় না সংগঠন করে তো একসাথে, তো এই সংগঠন পূর্ব পরিকল্পিত নয়, তাই ঠিক আছে, এটা তারপরে খুব সঙ্গে সঙ্গে কি হয় না এটা নষ্ট হয়ে যায়। নেক্সট দেখো, স্বল্পকালে স্থায়ী গোষ্ঠী।
যে গোষ্ঠী গঠনের পশ্চাতে পূর্ব পরিকল্পনা থাকে কিন্তু সদস্যরা দল ত্যাগ করার পর গোষ্ঠী বিলুপ্ত ঘটে তাকে আমরা স্বল্পকালের স্থায়ী গোষ্ঠী বলি, যেমন হয়তো পিকনিক পার্টি এগুলো। দীর্ঘকাল স্থায়ী গোষ্ঠী, যে দলের অস্তিত্ব দলের সভ্যদের ইচ্ছার উপর নির্ভর করে না তাকে দীর্ঘকাল স্থায়ী গোষ্ঠী বলে। এই দলের সদস্যরা কোনো উদ্দেশ্য বা স্বার্থের ভিত্তিতে সংগঠিত হয়, যেমন শ্রমিক সংঘ, শিক্ষক সংস্থা ইত্যাদি। নেক্সট দেখো কি বলছে, স্থায়ী গোষ্ঠী। সমাজ পরিবর্তনশীল, কোনো গোষ্ঠী চিরস্থায়ী নয়, তবু উদ্দেশ্যের ধারাবাহিকতার জন্য গোষ্ঠীকে স্থায়ী বলা যেতে পারে। আর এই জাতীয় গোষ্ঠীর স্থায়িত্ব সদস্যদের ইচ্ছার উপর নির্ভর করে না, যেমন ধরো রাষ্ট্র বা পরিবার। নেক্সট দেখো কি বলছে, অন্তর্গোষ্ঠী ও বহির্গোষ্ঠী। গোষ্ঠীর অন্তর্ভুক্ত সদস্যদের নিজেদের প্রতি মনোভাব এবং অপর গোষ্ঠীর সদস্যের প্রতি তাদের মনোভাবের ভিত্তিতে গোষ্ঠীকে আন্তর্গোষ্ঠী ও বহির্গোষ্ঠী এই দুটি ভাগে ভাগ করা হয়। যে গোষ্ঠীর অন্তর্ভুক্ত সদস্যদের মধ্যে মধুর সম্পর্ক থাকে, একাত্মতা বা আমরা বোধ থাকে, তাকে আমরা দল বা আন্তর্গোষ্ঠী বলি, যেমন পরিবার। অপরদিকে যে গোষ্ঠী অন্তর্ভুক্ত সদস্যদের প্রতি তারা বৈরী অর্থাৎ সত্য মনোভাবাপন্ন হয়, সেই গোষ্ঠীকে তারা বহির্গোষ্ঠী বলে মনে করে। এই বিভাগ আপেক্ষিক, যেমন কোনো শ্রমিক সংগঠন নিজেদের আমরা দল বলে মনে করতে পারে, মালিক সংগঠনকে বহির্গোষ্ঠী বলে মনে করতে পারে। বিপরীত ক্রমে মালিক সংগঠন নিজেদের আমরা দল মনে করতে পারে এবং শ্রমিক সংগঠনকে বহির্গোষ্ঠী বলে মনে করতে পারে। উন্মুক্ত ও বদ্ধ গোষ্ঠী, যে গোষ্ঠীর সদস্যপদ গ্রহণ করা সহজ তাকে আমরা উন্মুক্ত গোষ্ঠী বলি, যেমন কংগ্রেস রাজনৈতিক দল। অপরদিকে যে গোষ্ঠী সহজে নতুন ব্যক্তিকে সদস্য করতে চায় না তাকে বদ্ধ গোষ্ঠী বলে, যেমন ধরো প্রাক স্বাধীনতা যুগের কোনো গুপ্ত সমিতি। তারপরে কি না, সহক্রিয়া ও মিথস্ক্রিয়াশীল গোষ্ঠী। না, যে গোষ্ঠীর সদস্যরা স্বতন্ত্রভাবে কাজ করে, কোনো উদ্দেশ্য সাধন করে, স্বতন্ত্রভাবে কাজ করে কখনো উদ্দেশ্য সাধন করে, তাকে আমরা কি বলি না, সহক্রিয়াশীল গোষ্ঠী বলি। যেমন কারখানার এক একটি বিভাগ স্বতন্ত্রভাবে কাজ করে, যন্ত্রাংশ উৎপন্ন করে। অপরদিকে যে গোষ্ঠীর সদস্যরা পরস্পর ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে কোনো সদস্য সাধনে কি হয় না, কোনো উদ্দেশ্য সাধনে মাধ্যমে কোনো উদ্দেশ্য সাধনে ব্রতী হয়, তাকে আমরা মিথস্ক্রিয়াশীল গোষ্ঠী বলি। যেমন ধরো যেমন ফুটবল ক্লাব, এই ক্ষেত্রে প্রত্যেকটি খেলোয়াড় নিজ নিজ প্রচেষ্টাকে অপরের প্রচেষ্টায় সহযোগী করে তোলে। নেক্সট, স্বাভাবিক ও কৃত্রিম গোষ্ঠী। কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে সচেতন না হয়ে যে দল স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠে তাকে আমরা স্বাভাবিক গোষ্ঠী বলি, যেমন ধরো পরিবার। অপরদিকে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য যে দলকে গড়ে তোলা হয় তাকে আমরা কৃত্রিম গোষ্ঠী বলি, যেমন কোনো শ্রমিক সংগঠন। আচ্ছা, এরপরে নেক্সট দেখো কি বলছে না, দ্বয়ী এবং ত্রয়ী গোষ্ঠী। না, সামনার গোষ্ঠীকে ক্ষুদ্র দল ও বৃহৎ দল এই দুটি ভাগে ভাগ করেছেন। ক্ষুদ্র দলকে তিনি আবার দ্বয়ী বলেছেন, আর ত্রয়ী গোষ্ঠী এই দুটি ভাগে ভাগ করেছেন। 2 সদস্য বিশিষ্ট দলকে আমরা দ্বয়ী বলি এবং 3 সদস্য বিশিষ্ট দলকে আমরা ত্রয়ী গোষ্ঠী বলেছেন আর কি বলা হয়। ঠিক আছে। নিয়মনিষ্ঠ ও অনিয়মনিষ্ঠ গোষ্ঠী। সদস্যপদ বজায় রাখার জন্য যে গোষ্ঠীর সদস্যদের নিয়ম মেনে চলা আবশ্যক তাকে আমরা নিয়মনিষ্ঠ গোষ্ঠী বলি। অপরদিকে নিয়ম অনুসরণ করা আবশ্যক না হলে সেই গোষ্ঠীকে আমরা অনিয়ম গোষ্ঠী বলি। তাহলে আলোচনা করলাম 3টে প্রশ্ন নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক গোষ্ঠী কি, তার বৈশিষ্ট্য, আর প্রাথমিক গোষ্ঠী আর গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য। ঠিক আছে, আর বিভিন্ন গোষ্ঠীর ডিফারেন্সিয়েস একটু আলোচনা করলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা খুবই কাজে লাগবে। তো যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। ঠিক আছে, আর সাবস্ক্রাইব করো। আর যদি কোনো পার্টিকুলার কোনো প্রশ্নের উত্তর তোমাদের লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, টাটা।